প্রিয় মাধ্যমিক স্টুডেন্টরা দেখো, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা। ইতিহাসে তোমরা শর্ট প্রশ্নে বেশি জোর দেবে, তার কারণ এমসিকিউ এসএকিউ সব থেকে বেশি নাম্বার তোলার একটা জায়গা এমসিকিউ এবং এসএকিউ। দেখো, প্রথমেই কিন্তু এমসিকিউ থাকবে তোমাদের 20টা, এবং তারপর এসএকিউ থাকবে, এবং তারপর সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক থাকবে। তো এমসিকিউ এসএকিউ থেকে তোমরা যদি ভালো করে সেখানে 15, 16, 17 অ্যান্সার ঠিকঠাক করতে পারো, 40টার মতো এমসিকিউ থাকবে এমসিকিউ এসএকিউ মিলিয়ে। তো সেখান থেকে তোমরা যদি 20 উঠিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রজেক্টে 10 রয়েছে, এবং তোমরা বাকি যদি 20 তুলতে পারো, তাহলে কিন্তু টোটাল 30 তোমরা পাস করে যাবে। তার কারণ 90 তোমাদের পরীক্ষা আর 10 নাম্বার মাধ্যমিকে প্রজেক্ট। লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের 20, অন্তত 20, 21, 22, 25-এর কাছাকাছি তুললেই তোমরা পাস করে যাবে। মাধ্যমিকে কিন্তু লিখিত এবং প্রজেক্ট এই দুটো মিলিয়ে 25 নাম্বার পেলেই পাস। তো ইতিহাসে তোমরা গিয়ে প্রথমে এমসিকিউগুলো ঠিকঠাক করার চেষ্টা করবে, তারপর এসএকিউগুলো ঠিকঠাক করবে, তারপর একটা ছক দেবে তোমাদের, সেই ছকটা তোমাদের মিলাতে হবে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ, সেটাকে ঠিকঠাক করবে। এগুলো সমস্ত কিছু কিন্তু এসএকিউ এবং এমসিকিউর মধ্যে পড়ছে। এবং তারপরে কিন্তু সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক, এবং লাস্টে একটা বড় প্রশ্ন আসবে যেটা 8 মানের। ঠিক আছে, তো তোমরা প্রথমে গিয়ে শর্ট প্রশ্নে বেশি জোর দাও। আজকে সারা রাত আছে, কাল সকালেও কিছুটা সময় পাবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তোমরা এমসিকিউ এসিকিউ এগুলোর উপর বেশি জোর দাও। আর আমি কিছু বড় প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, সেগুলো একটু দেখে নাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, বাকি পরীক্ষাগুলোর সাজেশনও আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, ইতিহাসের একদম আগের দিন, ইতিহাস পরীক্ষা কালকে, তার আগের দিন তোমরা শুধু দেখে নাও এগুলো মুখস্থ করেছো হ্যাঁ কি না। যদি মুখস্থ না করে থাকো, এখন তো মুখস্থ করার সময় নেই, তোমরা একটু চোখ বুলিয়ে যাও খাতায়, যাতে একটু কিছু লিখে আসতে পারো। ফাঁকা খাতা কেউ জমা দেবে না, একটু কিছু নিজের মতো করে লিখে আসবে। দেখো, প্রথমেই আমি যেগুলো বলে দিচ্ছি একটু মিলিয়ে নাও। আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে 70 বছর জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব, নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা, ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব, ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, আমি যেগুলোর পাশে স্টার দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে দেখে যাও, একবার চোখ বুলিয়ে যাও, আর শর্ট প্রশ্নে তোমরা বেশি জোর দেবে। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, হুতুম প্যাঁচার নকশায় সমকালীন সমাজের কীভাবে ফুটে উঠেছে সেই ছবিটা, সেটা তোমাদের লিখতে হবে। বাংলার চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, তারপর 19 শতকের নারী শিক্ষা বিস্তারে, এটা করতে হবে না। স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো, এটা দেখে যাবে। আর নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে বাংলায় সংস্কার আন্দোলনের ব্যাখ্যা করো, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, বিদ্যাসাগর পড়বে অবশ্যই, স্বামী বিবেকানন্দেরটা দেখে যাবে, বাংলার সমাজ সংস্করণ পড়ে যাবে, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী, ভালো করে দেখবে। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তৃতীয় অধ্যায় যাচ্ছি। তৃতীয় অধ্যায় থেকে যে দুটো দেখবে, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি, এবং যেটা দেখবে তিতুমুরের নেতৃত্বে বাংলায় বারাসাত বিদ্রোহের পরিচয় দাও। দেখো, নীল বিদ্রোহের কারণ, বাংলায় নীল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব, এই তিনটে দেখে গেলেই হবে তৃতীয় অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে খুব ইম্পর্টেন্ট, প্রথম মহাবিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য সম্পর্কে লেখো, দ্বিতীয় মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর এটা টিকা আসতে পারে ভারত সভা 4 নম্বরের, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল, এটাও টিকা আসতে পারে। মহাবিদ্রোহকে কি বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেছিল, এটাও টিকা আসতে পারে। বড় আসতে পারে শুধু মহারানীর ঘোষণাপত্র যেটা, আর মহাবিদ্রোহের হিন্দু মুসলিম সম্পর্ক। আর মহাবিদ্রোহটা ভালো করে পড়ে যাবে, যে প্রশ্নই দিক তোমরা যাতে লিখে আসতে পারো। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। এরপরে আসছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে দেখো, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠায় পরিণত হলো, এটা 4 নম্বরে আসতে পারে। টিকাতে আসতে পারে জাতীয় শিক্ষা পরিষদ, বসু বিজ্ঞান মন্দির, এগুলো 4 নম্বরের। ঠিক আছে, বেঙ্গল কারিগরি, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাংলা বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট। ছাপাখানা বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কীভাবে ভূমিকা পালন করেছিল, ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কীভাবে করা হয়। দেখো, এটাও 8 বড় প্রশ্নের মধ্যে খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি ষষ্ঠ অধ্যায় বা 6। এখানে টিকা আসতে পারে 4 নম্বরের, কংগ্রেস সমাজতন্ত্রী দল আর তেভাগা আন্দোলন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। এবার দেখো, একা আন্দোলন সম্পর্কে লেখো, খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ আন্দোলনের নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল, খুব ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি সপ্তম অধ্যায়। টিকায় আসতে পারে বেঙ্গল ভলেন্টিয়ার আর অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল,
দলিত রাজনীতি উদ্ভবের কারণগুলি, এটা অতটা না পড়লেও হবে। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট বড় প্রশ্ন, দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা করো, দেখে যাবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি অষ্টম অধ্যায়, টিকা আসতে পারে জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, হায়দ্রাবাদ কী করে হয়। বড় প্রশ্ন আসতে পারে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কীরূপ ভূমিকা নিয়েছিল, আর না হলে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো।